হাই, মাইসেলফ আশিস কর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও আমার এই ইউটিউব চ্যানেল নতুন, তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের আমি আলোচনা করতে চলেছি আমাদের পলিটিক্যাল সোশিওলজির পার্টের দ্বিতীয় পার্টটি। প্রথম পার্টে তোমাদের ম্যাম আলোচনা করেছে, তোমরা সেই ভিডিওটি যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই আমাদের ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে ভিডিওটি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। দ্বিতীয় পার্টে আমি আলোচনা করছি যে যে কয়েকটি প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে আমি তারপর থেকে আলোচনা করছি। প্রথম প্রশ্নটি কি বলছে? বলছে যোগাযোগ তত্ত্ব ধারণায় সাইবারনেটিক্স কি? সাইবারনেটিক্সের ধারণা, যোগাযোগ তত্ত্ব ধারণায় সাইবারনেটিক্স কি? নরবার্ট ওয়েনার, মনে রাখবেন নরবার্ট ওয়েনার সাইবারনেটিক্স বলতে কিছু তত্ত্ব ও প্রক্রিয়াকে বুঝিয়েছেন, কিছু তত্ত্ব এবং প্রক্রিয়াকে বুঝিয়েছেন। এই সমস্ত তত্ত্ব ও প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন কিন্তু সমজাতীয় ক্ষেত্রসমূহে বিভিন্ন সম্ভাবনা সম্পর্কে আলোচনা করা যায়। পরবর্তী প্রশ্নটি কি বলছে? পরবর্তী প্রশ্নটি বলছে তত্ত্বের সম্প্রচার বা আদান প্রদানে যে কয়েকটি উপাদান গুরুত্বপূর্ণ সেগুলো কি কি? তোমরা মনে রাখবে তত্ত্বের আদান প্রদানে কমিউনিকেশনের ক্ষেত্রে যে আমাদের মাধ্যম দরকার, যে কয়েকটি আমাদের উপাদান দরকার সেগুলো হচ্ছে তথ্য প্রয়োজন, প্রেরক প্রয়োজন, মাধ্যম প্রয়োজন এবং প্রাপক প্রয়োজন। প্রথমে যে কোনো একটা তথ্য হতে হবে, কোনো একটা তথ্য প্রয়োজন, তারপরে প্রেরক অর্থাৎ যে পাঠাবে, যে সেন্ডার, আমি ধরো কোনো একটা তথ্য পাঠাবো, সেই পাঠানোর মানুষটাকে প্রয়োজন, তারপরে মাধ্যম, যার মাধ্যমে আমি পাঠাবো। এখন তোমরা ইউটিউব চ্যানেলের বাইরে তোমরা রয়েছো, তাহলে এটা একটা মাধ্যম, তোমরা নেটের মাধ্যমে তোমরা পড়াশোনা করতে পারছো, মোবাইলের মধ্য দিয়ে তোমরা পড়াশোনা করতে পারছো, এটা একটা মাধ্যম। তার মাধ্যমে প্রাপক, তোমরা যে ওপারে বসে আছো, তোমাদের কাছে যাচ্ছে তথ্যটা, তোমরা দেখছো, বুঝতে পারছো, সেটা হচ্ছে প্রাপক, তোমরা প্রাপক। ওকে, পরের প্রশ্নটি কি বলছে? বলছে দুজন এলিট তাত্ত্বিকের নাম লেখো। দুজন বলেছে, আমরা সবসময় বেশি বেশি তোমাদের দিয়ে রেখেছি যাতে তোমাদের অসুবিধে না হয়। রবার্ট মিসেলস, ভিলফ্রেডো প্যারেটো, গ্যাটানো মস্কা। পরের প্রশ্নটি বলছে ভিলফ্রেডো প্যারেটো কৃত এলিটের শ্রেণীবিভাগটি কি? শাসক এলিট এবং অশাসক এলিট, শাসক এলিট এবং অশাসক এলিট। পরের প্রশ্নটি বলছে সার্কুলেশন অফ এলিট বা চক্রাকার আবর্তনের ধারণা কে দিয়েছেন? ভিলফ্রেডো প্যারেটো, ভিলফ্রেডো প্যারেটো দিয়েছেন। পরবর্তী প্রশ্নটি কি বলছে? পরবর্তী প্রশ্নটি বলছে রেভলিউশনারি সার্কুলেশন বা বৈপ্লবিক আবর্তনের ধারণা কে দিয়েছেন? বৈপ্লবিক আবর্তনের ধারণা দিয়েছেন ভিলফ্রেডো প্যারেটো। তারপরে বলছে দ্য রাইজ অ্যান্ড ফল অফ এলিট গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটি প্যারেটোর লেখা। তারপরে বলছে দ্য রুলিং ক্লাস গ্রন্থটি কার লেখা? রুলিং ক্লাস গ্রন্থটি গেটানো মস্কার লেখা। তোমরা যারা এই পিডিএফটি পেতে চাও তাদেরকে বলছি, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশান লিঙ্কে, সেই লিঙ্কে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পিডিএফটি দেওয়া হবে, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। বলছে দ্য পাওয়ার এলিট গ্রন্থটি কার লেখা? পাওয়ার এলিট গ্রন্থটি লেখা চার্লস রাইট মিশেলের লেখা। পরের প্রশ্নটি নারীর ক্ষমতায়নের যে কোনো একটি উদাহরণ দাও, তোমরা যে কোনো একটি উদাহরণ দিতে পারো। ওকে, তারপরে প্রশ্নটি বলছে নারীবাদীর কেন্দ্রীয় বিষয় কি? নারীবাদী তত্ত্বের কেন্দ্রীয় বিষয় কি? নারীবাদী তত্ত্বের কেন্দ্রীয় বিষয় বা নারীবাদীর কেন্দ্রীয় বিষয় লিঙ্গ রাজনীতির যে মূল উদ্দেশ্য, আমরা যেটা বলতে পারি নারীবাদের মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে পিতৃতন্ত্র বা পুরুষ প্রধান সমাজ থেকে নারীকে বের করে নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করা, নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করা। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্ন বলছে লিঙ্গ রাজনীতির দুটি কেন্দ্রীয় বিষয় উল্লেখ করো। লিঙ্গ রাজনীতির দুটি কেন্দ্রীয় বিষয় উল্লেখ করো। বলছে এতকালের গৃহবন্দী জীবন থেকে নারীকে মুক্ত করা। দ্বিতীয় বলছে বিশ্বের বিচিত্র আসরে নারীকে সুপ্রতিষ্ঠিত করা। তারপরের প্রশ্ন বলছে দ্য ফেমিনাইন মিস্টেক গ্রন্থটি কার লেখা? দ্য ফেমিনাইন মিস্টেক গ্রন্থটি কার লেখা? 1965 সালে লিখেছেন বেট্টি ফ্রিডেন লিখেছেন। তারপরের প্রশ্ন বলছে এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন গ্রন্থটি কার লেখা? এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস গ্রন্থটি কার লেখা? 1792 সালে লিখেছেন মেরি উইলস্টনক্রাফট।
পরের প্রশ্নটি বলছে সামাজিক জীবনে ধর্মের নেতিবাচক ভূমিকার একটি উদাহরণ দাও। ধর্ম আমাদের সামাজিক জীবনে নেতিবাচক কি প্রভাব ফেলে থাকে? কার্ল মার্কসের মূলত ধর্মকে নেতিবাচক দিক থেকে দেখেছেন। তার মতে ধর্ম হলো মানুষের কাছে আফিমের মতো। আফিম সেবনের দ্বারা মানুষ যেমন নিস্তেজ এবং তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে, তেমনি ধর্মের দ্বারাও মানুষ ঈশ্বরমগ্ন হয়ে ভাবাবেগে তন্দ্রাচ্ছন্ন ও নিস্তেজ হয়ে পড়ে। ফলত ধর্মকে কাজে লাগিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা রাজনৈতিক ফায়দা তুলে নেয়। এটাই হচ্ছে ধর্মের নেগেটিভ একটা অ্যাসপেক্ট। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে সামাজিক জীবনে ধর্মের একটি ইতিবাচক দিক উল্লেখ করো। সামাজিক জীবনে ধর্মের একটি ইতিবাচক দিক হচ্ছে ধর্ম সমাজের পাশাপাশি ব্যক্তিত্বকেও কিন্তু সুগঠিত করে, ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ করতে শেখায়। তোমরা মনে রাখবে এটা। পরের প্রশ্ন বলছে ধর্মের একটি সামাজিক ভূমিকা কি? বলছে ব্যক্তি ও মানুষের আচার ব্যবহার এবং সামাজিক ধারা ধর্মীয় অনুশাসনের দ্বারা বিশেষভাবে নিয়ন্ত্রিত হয়, যেটা বললাম। দ্বিতীয়ত কি বলছে? দ্বিতীয় বলছে সমাজবদ্ধ মানুষের মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠান সহজে সৌভ্রাতৃত্বকে সঞ্চারিত করে থাকে, সৌভ্রাতৃত্ব গড়ে তোলে তাদের মধ্যেকার। তারপরে প্রশ্ন বলছে ধর্ম সম্পর্কে মার্কসের মতামত কি ছিল? মার্কস কি বলেছে? ধর্ম হলো মানুষের কাছে আফিম স্বরূপ। ধর্মকে তিনি আফিমের মতো করে তুলনা করেছেন। বলছে আফিমের নেশার মতো ধর্মের নেশাও মানুষকে বিপথে পরিচালিত করে। ধর্ম হলো একটা আফিমের মতো। তারপর বলছে ধর্ম নিরপেক্ষ রাজনীতি বলতে কি বোঝায়? ধর্ম নিরপেক্ষ রাজনীতি বলতে ধর্মের প্রভাব মুক্ত রাজনীতিই হলো ধর্ম নিরপেক্ষ রাজনীতি। অর্থাৎ রাজনীতি যখন ধর্ম এবং ধর্মীয় বিধান এবং ঐশ্বরীয় আদেশ নির্দেশের প্রভাব মুক্ত হয়ে স্বাধীন ও স্বতন্ত্রভাবে কাজ করে, তখন তাকে ধর্মনিরপেক্ষ রাজনীতি বলে। পরের প্রশ্নটি কি বলছে? বলছে নির্বাচনী আচরণ বলতে কি বোঝায়? নির্বাচনী আচরণ বলতে কি বোঝায়? নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গিয়ে জনগণ যে আচরণ বা ভূমিকা পালন করে তাকে জনগণের নির্বাচনী আচরণও বলা হয়। তোমরা এগুলো লিখে নিতে পারো, কিংবা তোমাদেরকে বলছি এই পিডিএফটি পেয়ে যেতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করবে। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে নির্বাচনী আচরণের উৎস বা যে কোনো দুটি নির্ধারকের উল্লেখ করো। একটা হচ্ছে দলীয় আনুগত্য, ধর্মীয় উপাদান এবং জাতিগোষ্ঠী। পরের প্রশ্নটি বলছে নির্বাচনী আচরণের দুজন প্রামাণ্য ব্যাখ্যাকারের নাম লেখো। রজনী কোঠারি তার বইটা লিখেছেন কাস্ট অ্যান্ড পলিটিক্স ইন ইন্ডিয়া। মরিস জোন্স দ্য গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স অফ ইন্ডিয়া বই লিখেছেন, তার বইগুলো আমি পাশে দিয়ে দিয়েছি। আর হচ্ছে শ্রীনিবাস কাস্ট ইন মডার্ন ইন্ডিয়া। পরের প্রশ্নটি বলছে নির্বাচনী আচরণের যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নির্বাচনী আচরণের যে কোনো একটি বৈশিষ্ট্য। রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচকগণের নির্বাচনী আচরণকে ব্যাপকভাবে প্রভাবিত করে ধর্ম। ধর্মীয় আনুগত্যের কারণে জনগণের নির্বাচনী আচরণে পরিবর্তন ঘটে। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে সামরিক বাহিনীর চারিত্রিক একটি বৈশিষ্ট্য লেখো। সামরিক বাহিনীর চারিত্রিক একটি বৈশিষ্ট্য কি না? সামরিক বাহিনীর কাঠামোটি হলো ক্রমোচ্চ স্তর বিন্যস্ত এবং সম্পূর্ণ কেন্দ্রীভূত। দেখবে তোমরা ক্রমোচ্চ স্তর বিন্যস্ত থাকে সামরিক বাহিনী এবং একটা একদম কেন্দ্রীভূত থাকে। দ্বিতীয়টি বলছে সামরিক বাহিনীতে নিয়মানুবর্তিতা ও উচ্চ পদাধিকারী নির্দেশের প্রতি প্রতিবাদহীন আনুগত্য হলো মৌলিক বিবেচ্য বিষয়। কোনো রকম কিন্তু প্রতিবাদ তার মধ্যে চলে না। তারপরে প্রশ্নটা বলছে প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপ ঘটেছে এরকম দুটি দেশের নাম লেখো। কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, এটা হবে উগান্ডা এবং ঘানা, আর একটা হচ্ছে নাইজেরিয়া, এটা হবে ঘানা এবং নাইজেরিয়া। দেখো পরের প্রশ্নটি বলছে যে রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের একটি কারণ কি? সামরিক কেন হস্তক্ষেপ করে? কোনো রাষ্ট্রে নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি থাকলে সেই দেশের জনগণ অপেক্ষা সামরিক বাহিনীর গুরুত্ব অনেকাংশেই লক্ষ্য করা যায়। তারপরে প্রশ্নটি বলছে কাফ ডেথ বা সামরিক অভ্যুত্থান কুদেত বা কুদেতা বলা হয়। হ্যাঁ, সেটা বলছে সামরিক অভ্যুত্থান। কুদেতা বা সামরিক অভ্যুত্থান বলতে কি বোঝায়? রাজনীতি ও প্রশাসনের সামরিক বাহিনীর দ্রুত সহিংস ও আকস্মিক হস্তক্ষেপ এবং দ্রুত গতিতে হিংসাত্মক পথে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের প্রয়াসকে সামরিক অভ্যুত্থান বলে। তার পরের প্রশ্ন হচ্ছে 67। পরের প্রশ্ন বলছে সামরিক অভ্যুত্থানের
একটি কারণ লেখো। সামরিক অভ্যুত্থানের একটি কারণ লেখো। কি না, সেনাধ্যক্ষ ও সামরিক নেতৃবৃন্দের সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা ও ক্ষমতা ও স্পৃহা, তাদের যখন ক্ষমতা ও স্পৃহা বেড়ে যায়। এবং দ্বিতীয়টি বলছে যে রাষ্ট্র ব্যবস্থায় সীমাহীন সামাজিক বিশৃঙ্খলা ও অস্থিরতা, এই পয়েন্টটি বলার চেষ্টা করেছে। তারপরে বলছে সামরিক অভ্যুত্থানের একটি উদাহরণ দাও। সামরিক অভ্যুত্থানের একটি উদাহরণ হলো 1975 সালের 14ই আগস্ট গভীর রাতে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাসগৃহে তাকে এবং তার পরিজনকে এক আকস্মিক ও দ্রুত সেনা অভিযানের মাধ্যমে হত্যা করে তৎকালীন সেনাধ্যক্ষ মিস্টার মঞ্জুর এলাহি রাজনৈতিক ক্ষমতা দখল করে। পরের প্রশ্ন বলছে সামরিক বাহিনীর উপরে অপ্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণের দুটি উদাহরণ দাও। একটা হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দের সক্রিয়তা, দ্বিতীয় বলছে আইনের শাসন, তৃতীয় বলছে জনশিক্ষার প্রসার, চতুর্থ বলছে গণচেতনার বিস্তার। তার পরের প্রশ্নটি বলছে সামরিক বাহিনীর উপর প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণের দুটো উদাহরণ দাও। একটা হচ্ছে সরকার, একটা হচ্ছে রাজনৈতিক দল, একটা হচ্ছে স্বার্থগোষ্ঠী, একটা হচ্ছে বিচার বিভাগ ও আইন বিভাগ, শাসন বিভাগ, আর একটা হচ্ছে গণমাধ্যম, গণসংগঠন। এগুলো একটু তোমাদেরকে মনে রাখতে হবে। পরের প্রশ্নটি কি বলেছে? পরের প্রশ্নটি বলছে সামরিক নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা কেন রয়েছে? সামরিককে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা কেন রয়েছে? রাজনীতি ও প্রশাসনে সামরিক বাহিনীর হস্তক্ষেপ বা সামরিক অভ্যুত্থান ঘটলে রাষ্ট্রের গণতান্ত্রিক রাজনীতি, জনগণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক স্থিতাবস্থার সুস্থতা বিপন্ন হয়। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এখনো পর্যন্ত যারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বিভিন্ন স্যার ম্যাডাম এবং আমি তোমাদের এই সমস্ত পাঠগুলোর অনেক উত্তর এবং বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করে থাকি, সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে তোমরা দেখতে পাবে। পরের প্রশ্নটি কি বলছে? বলছে সামরিক নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা কেন প্রয়োজন রয়েছে? রাজনীতি ও প্রশাসনে সামরিক বাহিনীর হস্তক্ষেপ ও সামরিক অভ্যুত্থান ঘটলে রাষ্ট্রের গণতান্ত্রিক রাজনীতি, জনগণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক স্থিতাবস্থার সুস্থতা বিপন্ন হয়। তার জন্য আমাদের সামরিককে নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে। পরের প্রশ্নটি কি বলছে? বলছে শ্রেণীভিত্তিক স্তরায়নের মূল প্রবক্তা কে? শ্রেণীভিত্তিক স্তরায়নের মূল প্রবক্তা হচ্ছে কার্ল মার্কস। পরবর্তী প্রশ্নটি বলছে ফান্ডামেন্টালস অফ সোশিওলজি গ্রন্থের লেখককে? ফান্ডামেন্টাল অফ সোশিওলজি গ্রন্থের লেখককে? ফান্ডামেন্টাল অফ সোশিওলজি গ্রন্থের লেখক হচ্ছে অধ্যাপক প্যাসকেল গ্রিসবার্ট এস.জে। তারপরের প্রশ্নটি বলছে যে সামাজিক স্তরবিন্যাস বলতে কি বোঝায়? সামাজিক স্তরবিন্যাস বলতে কি বোঝায়? সমাজস্থ ব্যক্তিবর্গকে উচ্চ নিচ পর্যায়ে বিভক্ত করাকেই সামাজিক স্তরবিন্যাস বলা হয়। উঁচু এবং নিচের স্তরে এইভাবে যেরকম আমরা আগেকার দিনে ভাগ করতাম, সামাজিক স্তরবিন্যাস করতাম, সেটাকে আমরা বলছি সামাজিক স্তরবিন্যাস। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড পার্সোনালিটি গ্রন্থের লেখক কে? লেখক হচ্ছে ট্যালকট পার্সন্স। পরের প্রশ্নটি বলছে সামাজিক স্তরবিন্যাসের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো বা বৈশিষ্ট্য লেখো। কি হবে? সাধারণ সম্পত্তি, ক্ষমতা ও মর্যাদার পার্থক্যের পরিপ্রেক্ষিতে সামাজিক স্তরবিন্যাস ঘটে থাকে। আমরা কি দেখি? আমরা দেখি সাধারণ সম্পত্তি, ক্ষমতা, মর্যাদা এগুলোর পার্থক্যের পরিপ্রেক্ষিতে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন সামাজিকভাবে স্তরবিন্যাস ঘটে থাকে। যার যত টাকা আছে, যার যত ক্ষমতা আছে, যার অর্থ আছে, সেইভাবে আলাদা হয়ে থাকে সমাজের মধ্যে। পরের প্রশ্নটি দেখো। পরের প্রশ্নটি বলছে সামাজিক স্তরবিন্যাসে একটি নেতিবাচক ভূমিকা উল্লেখ করো। বলছে সামাজিক স্তরবিন্যাস সেই সমাজের ব্যক্তির মেধা শক্তির বিকাশের বাধা সৃষ্টি করে। তাই সমাজের সকল মানুষ সমানভাবে সৃজনী শক্তিকে কাজে লাগাতে পারে না। পরের প্রশ্নটি বলছে সংস্কৃতাইজেশন বা সংস্কৃতায়ন শব্দটি কে ব্যবহার করেছেন? সমাজতাত্ত্বিক এম.এন. শ্রীনিবাস। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি মনে রাখবে সবাই। পরের প্রশ্নটি বলছে সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি সমাজতাত্ত্বিক এম.এন. শ্রীনিবাসের লেখা। পরের প্রশ্নটি বলছে ক্লাস ইন ইটসেলফ এবং ক্লাস ফর ইটসেলফ এই দুই ধারণা কে দিয়েছেন? এই দুই ধারণা দিয়েছেন কার্ল মার্কস। পরের অর্থাৎ আমাদের সেশনের শেষ প্রশ্নটি কি বলছে? বলছে কাস্ট শব্দটির উৎস কি? কাস্ট শব্দটির উৎস কি?
ইংরেজি কাস্ট এই শব্দটি এসেছে স্পেনিশ শব্দ কাস্টা থেকে। এই শব্দের অর্থ হলো জাতি, কুল প্রভৃতি। অর্থাৎ তোমরা কাস্টা শব্দ থেকে আমাদের এই কাস্ট শব্দটি এসেছে। এই প্রশ্নগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবাইকে এর জন্য বলছি এই প্রশ্নগুলো খুব ভালো করে করবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে চলে যাবে, তোমরা জয়েন করবে, তোমাদের এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে। শেষ অবধি দেখার জন্য ভিডিওটি অনেক অনেক ধন্যবাদ সবাইকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।